ও চোখে চোখ রেখে বলেছিল, আমি ভালোবাসি। আর আমি তখন কি করেছিলাম জানো? তারপর আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পরেও ওর অভ্যাস বদলায়নি। প্রতিদিন একবার করেও হোক না কেন 5 মিনিটও কল করতোই। আমি নিজেও ক্যাজুয়াল মেসেজ করতাম, যেমন কেমন আছো, কী করছো, এগুলোই। রোজের গুড মর্নিং, গুড নাইট এভাবেই না বুঝতেই প্রায় একটা বছর কেটে গেল। ঠিক 1 বছর পর কেয়া দিদি আর রামদাদা ঠিক করলো এবার পুজোটা কলকাতাতেই কাটাবে। একদিন আমাদের বাড়িতে এসে ওরা প্ল্যানটা বলছিল। সেই কথা শুনে অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে গেল, কলকাতার পুজো তো খুব সুন্দর হয়। বাবা তখন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই যাবি নাকি? আমি একটু থেমে বললাম, তোমরা গেলে আমিও যাব। বাবা দিদিকে জিজ্ঞেস করলো, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে আমি টিকিট কেটে দেবো, তোমাদের সঙ্গে ও ঘুরে আসবে। সাথে সাথে দিদি আর রামদাদাও বলে উঠল, না না, আমাদের কোনো সমস্যা নেই, ও আমাদের সাথে যেতেই পারে। ও একটা কথাই বলা হয়নি, স্বর্ণদেবের বাড়ি কলকাতার গোল পার্কে। দিদিরা ঠিক করলো ওদের বাড়িতেই উঠবে, কিন্তু আমি বললাম আমি একটু কমফোর্টেবল নই, আমি পিসির বাড়িতে থাকবো। আমার পিসির বাড়িও কলকাতাতেই। সব ঠিক হয়ে গেল। রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে দেখি স্বর্ণদীপ আমাদের নিতে এসছে। আমাকে দেখে ও হেসে ফেলল, আর সে একরকম তাকানো। আমি বুঝতে পারছিলাম ওর চোখে কিছু একটা আলাদা আছে, আর সেই তাকানোটা আমার ভীষণ লজ্জা লাগছিল। গাড়িতে উঠলাম, ঠিক তখনই রামদাদা মজা করে বলল, তুমি সামনে বসো, না হলে পেছনে তাকাতে তাকাতে কোন দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসবে। তখনই বুঝলাম ও যে আমাকে ভালোবাসে এই কথাটা রামদাদা আর দিদিও জানে। আমি পাশে বসলাম, গাড়ি চলতে লাগলো। প্রতিটা সিগন্যাল থামলেই ও একটু করে আমার দিকে তাকাচ্ছে, আর রামদাদা একটানা আমাদের নিয়ে মজা করে যাচ্ছে। আমি হালকা বিরক্তি নিয়ে বললাম, রাস্তাটা দেখো, না হলে রামদাদার কথাটাই সত্যি হয়ে যাবে। ও হেসে বলল, চিন্তা করো না, প্লেন আর গাড়ি দুটোই ভালো চালাই, তুমি পাশে থাকলে তো আরও ভালো চালাবো। তারপর হালকা গলায় যোগ করলো, ড্রিমগার পাশে বসলে সাবধানে চালাতেই হয়। আমি আর কিছু বলিনি। তারপর খিদে পেয়েছে বলে একটা রেস্টুরেন্টে নামলাম। অর্ডার দেওয়া হলো। আমি বললাম আমি হাত ধুয়ে আসছি। দিদি আর জিজু বলল, আমরা আগে যাচ্ছি, তোমরা দুজন পরে এসো। ওরা চলে যেতেই স্বর্ণদীপ হালকা গলায় বলল, একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম, বলো। ও একটু থেমে বলল, তুমি কেন না বলে দিয়েছিলে আমাকে? আমি সোজা সাপটা বললাম, এটা নিয়ে সেভাবে ভাবিনি, আর তুমি অনেক দূরে থাকো। ও ধীরে বলল, এটাই তো আসল কারণ। আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তারপরও বলল, তুমি বুঝতে পারছো না আমি কতটা কষ্ট পাচ্ছি। আমি হেসে ফেললাম, তুমি আরও ভালো মেয়ে পাবে, কোথায় আমি আর কোথায় তুমি। তখন স্বর্ণদীপ একদম সিরিয়াস হয়ে বলল, প্লিজ আমার পছন্দকে এভাবে ছোট করো না। সেই মুহূর্তে কোনো উত্তর আমার কাছে ছিল না। কলকাতার আলো ঝলমল শহরের মাঝখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম এই গল্পটা আর আগের মতো নেই। কিছু প্রশ্ন জমে গেছে, কিছু অনুভূতি চুপচাপ বেড়ে উঠেছে, কিন্তু উত্তরগুলো হয়তো তখনও দেওয়ার সময় আসেনি। পার্ট 6-এ সেই উত্তরগুলো সামনে আসবে। জানতে চাইলে পুরো গল্পটি দেখো, আর গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে যেও প্লিজ।